নমস্কার, বিকেল ঠিক 5টায় 5:05 নিয়ে আমি অতনু রয়েছি আপনার সঙ্গে। প্রথমে এক নজরে একবার দেখে নেওয়া যাক 5:05 আজ কি আছে। শাহজাহানের খোঁজ দিচ্ছেন শুভেন্দু অধিকারী। ইডির বয়ান পুলিশ পেল না। বিদেশে চাকরির নামে প্রতারণা। পড়ুয়া খুঁজতে স্কুলের বিজ্ঞাপন। তিলজলায় তোলা না দেওয়ায় ব্যবসায়ী খুন। শেখ শাহজাহান কোথায় কেউ জানে না, খোঁজ পাচ্ছে না পুলিশ। ইডি আধিকারিকরা গিয়ে সেদিন আধ ঘন্টা ধরে ডাকাডাকি করেও পেলেন না। শুভেন্দু অধিকারী জানেন শেখ শাহজাহান কোথায় আছেন। শুভেন্দু অধিকারী নিজেই বলছেন, শুভেন্দু অধিকারী জানেন শেখ শাহজাহান সরবেরিয়ার ধামাখালির মধ্যে এক জায়গায় রয়েছে। শুনুন শুভেন্দু অধিকারী কি বলছেন। আপনার সরবেরিয়া ধামাখালির মধ্যে আছে, এর মজুদ 1-2 এর মধ্যে, এবং একটা বড় ঘেরির মাঝখানে ঘরে আছে। আমি জানি এই কেসটা সিবিআই বা এনআইএ নিলে তারা ধরে নিয়ে আসতে পারে, পুলিশ করবে না। সিবিআই বা এনআইএ এর হাতে তুলে দিলেই শেখ শাহজাহানকে পাওয়া যাবে তিনি জানেন, তিনি দাবি করছেন। এ প্রসঙ্গে বলতে গিয়ে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ আবার বলছেন শেখ শাহজাহানকে চাপ দেওয়া হচ্ছিল বিজেপিতে যোগ দেওয়ার জন্য। এক্ষেত্রে এই তদন্তে শুভেন্দু অধিকারীকেও পার্টি করা হোক। যে শুভেন্দু অধিকারী শাহজাহানকে নাকি বিজেপিতে যোগ দিতে বলেছিলেন, শাহজাহান তাতে রাজি হয়নি। তারপর থেকেই বদনাম দিয়ে, তল্লাশি করে, আতঙ্ক ছড়িয়ে, চাপ দিয়ে তাকে বিজেপিতে যোগদান করাবার চেষ্টা হচ্ছিল। তো সুতরাং শাহজাহান তদন্তে শুভেন্দু অধিকারীকে অবশ্যই ইনক্লুড করা উচিত। কোথায় শেখ শাহজাহান? দেখুন, সকাল থেকে নাকা চেকিং চলছে বিভিন্ন জায়গায়। প্রত্যেকটা গাড়ির জানলা নামিয়ে, জানলার কাচ নামিয়ে, ডিকি খুলে চেক করা হচ্ছে। কিন্তু নেজাট পুলিশ স্টেশন, নেজাট পুলিশ চেক করছে, কিন্তু শেখ শাহজাহানের দেখা নেই। এদিকে শুভেন্দু অধিকারী দাবি করছেন শেখ শাহজাহান কোথায় রয়েছেন তিনি জানেন। কোথায় শেখ শাহজাহান? এতদিন হয়ে গেল এখনো তার খোঁজ পাওয়া গেল না। পুলিশের ব্যর্থতা। পুলিশ কি করছে? আমার সঙ্গে রয়েছেন প্রতিনিধি জিয়াউল। জিয়াউল, এতদিন হয়ে গেল, একটা মানুষ কর্পূরের মতো উবে তো যেতে পারে না, যেখানে রাজ্যের বিরোধী দলনেতা বলছেন তিনি জানেন কোথায় রয়েছে শেখ শাহজাহান, অথচ এখনো পর্যন্ত তদন্তকারীরা বা পুলিশ তার কোনো হদিশ পেল না। এই প্রশ্নই কিন্তু উঠছে এলাকায়। অর্থাৎ সত্যিই তো প্রায় 5 দিন অতিক্রান্ত, এখনো পর্যন্ত শেখ শাহজাহান, অর্থাৎ এই যে 5 দিন আগে তার বাড়িতে, গত শুক্রবার তার বাড়িতে যখন ইডি আধিকারিকরা সেখানে যান এবং তাদের উপরে হামলা হয়, তার অনুগামীরা হামলা করে এমনটাই অভিযোগ। পরবর্তীকালে সংবাদ মাধ্যমের উপরে হামলা করে, কিন্তু তারপর থেকে একাধিক ধারায় মামলা হয়েছে। কিন্তু তারপর থেকে পুলিশ বলছেন যে শেখ শাহজাহানকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কিন্তু তার পরিবার বলছে শেখ শাহজাহান সন্দেশখালীর মাটিতেই আছেন। বারবার একটা অভিযোগ উঠছিল যে তিনি বাংলাদেশে পালিয়ে গেছেন, কিন্তু সেখানে সীমান্তবর্তী, অর্থাৎ সেখানে বিএসএফ এর কড়া নজরদারি, বিএসএফ এর গোয়েন্দাদের কড়া নজরদারি, এবং ইডিকে সাহায্য করছে সিআইডি, সিবিআই এর একটি গোয়েন্দা সংস্থাও, তারাও কিন্তু সাহায্য করছেন। কিন্তু বাংলাদেশে যে তিনি পালাননি সেটা একদম স্পষ্ট, এবং তার পরিবার দাবি করছেন তিনি এলাকায় আছেন। এবং শুভেন্দু অধিকারী তুমি যেমন বলছিলে যে বেড়মজুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতে প্রধানের বাড়িতেই রয়েছেন, হাজী শেখ সিদ্দিক সাহেবের বাড়িতেই রয়েছেন। কিন্তু তারও স্পষ্ট দাবি যে গত শুক্রবারে ঘটনা ঘটেছে, রবিবার তার বাড়ির সামনে বাইক নিয়ে তিনি এলাকায় ঘুরেছেন, কর্মীদের সঙ্গে কথা বলেছেন, ফলে তিনি এলাকায় আছেন। এলাকা থেকে যাননি, কর্মীদের সঙ্গে দফায় দফায় বৈঠক করছেন, যেহেতু একটা ঘটনা ঘটেছে সন্দেশখালীর মাটিতে, ফলে তিনি এলাকায় আছেন। তারপরেও কেন পুলিশ তাকে
খুঁজে পাচ্ছেন না, এই প্রশ্ন বারবার উঠছে। ফলে তার জন্য আজকে সকাল থেকে 5 দিন অতিক্রান্ত একেবারে বাসন্তী হাইওয়ে রোডের উপরে সেখানে নেজার থানার পুলিশ নাকা চেকিং করছে। কেন? যে সমস্ত গাড়িগুলো অর্থাৎ এই নেজার অর্থাৎ যে গাড়িগুলো ধামাখালি সরবেড়িয়া যেখানে শাহজাহানের শক্ত ঘাঁটি বাড়ি এলাকা সেখান থেকে যদি কলকাতার দিকে পালাতে পারে তার জন্যই নাকা চেকিং। অন্যদিকে আরও একটি কথা উঠে আসছে, সূত্রে উঠে আসছে, সেটা হচ্ছে যে ইডি তারা কিন্তু এলাকায় ঢুকতে পারে এবং তারা পুলিশের সাহায্য না নিয়েই ঢুকবে। তার কারণ পুলিশের সাহায্য নিয়ে ঢুকলে সেটা পুলিশ তাদেরকে সেই তথ্য পাচার করে দেবে, এমনটাও তারা ইডি অভিযোগ করেছেন। ফলে তার জন্য যদি ইডিও না ঢুকতে পারে, ইডি অফিসাররা না ঢুকতে পারে এলাকায়, তার জন্যই সকাল থেকে একেবারে বাসন্তী হাইওয়ে নেজার থানার পুলিশ সেখানে ছোট বড় সব গাড়িতেই তারা নাকা করছেন এবং যে সমস্ত বাস আসছেন বাইরে থেকে, বাস দূরপাল্লার গাড়ি আসছেন, সেই গাড়িগুলো কিন্তু প্রতি সিটে কারা কারা বসে রয়েছে, তাদের কোথায় বাড়ি, কি উদ্দেশ্যে এলাকায় যাচ্ছেন, সবটাই কিন্তু লিপিবদ্ধ জিজ্ঞাসাবাদের সেখান থেকে উঠে আসছে। ফলে 5 দিন অতিক্রান্ত শেখ শাহজাহান কোথায় এখনো পর্যন্ত সেটা সেই প্রশ্নের কিন্তু অধরা। তোমাকে আরো একটি তথ্য দিয়ে রাখি, এই যে ঘটনার সঙ্গে হ্যাঁ আরো একটি তথ্য, কি তথ্য, কি আপডেট? একদম দেখো অতনু, তোমাকে যেটা জানিয়ে রাখবো, এই ঘটনার সঙ্গে আরো এক পঞ্চায়েত প্রধানের নাম উঠে এসেছিল, জিয়াউদ্দিন। অর্থাৎ তিনি এই হামলার সঙ্গে যুক্ত এমনটাও কিন্তু অভিযোগ ওঠে এবং সংবাদ মাধ্যমের ছবিতেও সেটা পরিষ্কার, তিনি সেই ঘটনার সঙ্গে ঘটনাস্থলে ছিলেন। ফলে তার নামেও একটি অভিযোগ হয়। ফলে তিনি প্রায় 4-5 দিন ধরে তিনিও ফেরার রয়েছে। কিন্তু তার বাড়িতে আমরা যখন এলাম, তার বাড়ির তার পরিবার অর্থাৎ তার মেয়ের স্পষ্ট দাবি, বাবা গতকাল অর্থাৎ তিনি এসেছিলেন, তিনি এসে তার ফোনে কথা হচ্ছে, ফোনে তার সঙ্গে যোগাযোগ রয়েছে। ফলে তাহলে পুলিশ কেন তাদেরকে পাচ্ছেন না? ফলে পরিবারের সঙ্গে যোগাযোগ রয়েছে, ফোনে যিনি ফেরার হ্যাঁ জিয়াউল, যিনি ফেরার তার সঙ্গে তার পরিবার ফোনে কথা বলতে পারছেন, অথচ পুলিশ তাদের গতিবিধি ধরতে পারছে না। একই ঘটনা তো শাহজাহানের ক্ষেত্রেও। শাহজাহানের ভাই একবারও বলেননি এলাকার বাইরে রয়েছেন আলমগীর শেখ, যখন আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলেন, কিন্তু পুলিশ তার টিকিও ছুঁতে পারছে না কেন? এদিকে সেদিন যে ইডি আধিকারিকরা গিয়েছিলেন এবং আক্রান্ত হয়েছিলেন, সেই ঘটনার প্রতিবাদে শেখ শাহজাহানকে জিজ্ঞাসাবাদ করতে গিয়ে তার বাড়িতে নথি খুঁজতে গিয়ে আক্রান্ত হয়েছিলেন যে ইডি তদন্তকারীরা, তাদের বয়ান রেকর্ড করতে, বয়ান নিতে বসিরহাটের ডিএসপি আজ গিয়েছিলেন সিজিওতে, কিন্তু বয়ান রেকর্ড হলো না। কেন? অর্পিতা প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। অর্পিতা, কেন সম্ভব হলো না বয়ান রেকর্ড? সন্দেশখালীর ঘটনাতে আজকে বসিরহাটের ডিএসপি সানন্দ গোস্বামী তিনি আজকে ইডি দপ্তরে এসেছিলেন এবং ভিডিওগ্রাফির সমস্ত ব্যবস্থা ছিল, কিন্তু সেক্ষেত্রে যেটা জানা যাচ্ছে যে অভিযোগকারী যে ইডি অফিসার, সেই অফিসার অর্থাৎ ডেপুটি ডিরেক্টর, তিনি ইডি দপ্তরে তিনি থাকলেও তিনি অন্য কাজে তিনি ব্যস্ত ছিলেন, এই কারণে তিনি আজকে বয়ান দিতে পারেননি, এমনটাই কিন্তু ডিএসপির দাবি। সেক্ষেত্রে তাকে আগে 3বার নোটিশ দেওয়া হয়েছিল, তিনি যাননি এবং আজকে দ্বিতীয়বার বয়ান রেকর্ড করার জন্য তিনি আজকে এসেছিলেন। অর্থাৎ ডিএসপি আসার পরেও কিন্তু আজকে এই বয়ান নেওয়া গেল না, কারণ ডেপুটি ডিরেক্টর অন্য কাজে ব্যস্ত রয়েছে, এমনটাই অজুহাতে কিন্তু তাদের বয়ান নেওয়া যায়নি। এবং যখন ডিএসপি তিনি ঢুকছিলেন, তার যারা নিরাপত্তা রক্ষী, তাদের যে সার্ভিসের রিভলভার, সেই রিভলভারও কিন্তু জমা দিতে হয়েছিল সিআরপিএফ বা কেন্দ্রীয় বাহিনীর কাছে। কিন্তু বয়ান রেকর্ডের যে প্রক্রিয়া, অর্থাৎ এই সন্দেশখালীর ঘটনাতে ইডি আধিকারিকদের উপর যে হামলা হয়েছিল, সেই বয়ান যে রেকর্ড হলো না, অর্পিতা সঙ্গে থাকো, বয়ান যে রেকর্ড হলো না, বসিরহাটের ডিএসপি সে প্রসঙ্গে কি বলছেন একবার শুনবো। আমরা কমপ্লেনেন্টের বয়ান নিতে এসেছিলাম, কিন্তু উনি বয়ান দিতে পারেননি আর কি। মানে আমরা 3বার নোটিস করেছি, কিন্তু এবং দিস ইজ সেকেন্ড টাইম উই আর ভিজিটিং, বাট কমপ্লেনেন্ট সামহাউ ইজ নট অ্যাভেলেবল। তিনি আছেন, উনি আদারওয়াইজ অকুপাইড আছেন। ইডি ডেপুটি ডাইরেক্টর, হি ইজ দ্য কমপ্লেনেন্ট। বনগাঁ ডিএসপিও আজ গিয়েছিলেন। কেন গিয়েছিলেন না, ওই যে শঙ্কর আঢ্যকে যখন সেদিন রাতে গ্রেপ্তার করে নিয়ে আসছিলেন, সেই সময় বিক্ষোভের মুখে পড়েন ইডি আধিকারিকরা, সেই বয়ান রেকর্ড করতে আজ বনগাঁ ডিএসপিও গিয়েছিলেন। কিন্তু বনগাঁ ডিএসপি সেখানে সিজিওতে যাওয়ার পরেও, দীপেন্দ্র তামাং যখন যান ডিএসপি হেডকোয়ার্টার, তারপরেও কি বয়ান রেকর্ড করা গিয়েছে অর্পিতা? দেখো, বনগাঁ ডিএসপি হেডকোয়ার্টার দীপেন্দ্র তামাং এবং সেকেন্ড অফিসার পরিতোষ হালদার তারা আজকে ইডি দপ্তরে দুপুরে আজকে আসছেন, কারণ শঙ্কর আঢ্যকে গ্রেপ্তারের পর ইডিকে লক্ষ্য করে ইট ছোড়া হয়েছিল গাড়িতে এবং গাড়ি ভাঙচুর করা হয়। সেই ঘটনায় অভিযোগ দায়ের করেছিল ইডির অফিসাররা।
এদিকে এই যে সন্দেশখালীতে আক্রান্ত হলেন ইডির তদন্তকারীরা, এরই প্রতিবাদে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার নেজার থানা ঘেরাওয়ের ডাক দিলেন। আমরা কালকে নেজার থানা যাচ্ছি ঘেরাও করতে, গ্রেপ্তার তো করতে পারবে না, ওদেরকে উল্টে বঙ্গরত্ন পুরস্কার দেবে। তাই তো ভোটে জেতা। সরকার যে কাজ করছে, ভারতের সংবিধানের প্রতি আক্রমণ, ভারতবর্ষের সার্বভৌমত্বের প্রতি আক্রমণ। যে বাড়ির তালা ভাঙা যায়নি সে বাড়ির বুলডোজার চলে, সে বাড়িতে আইন হাতে তুলে নেওয়া, বিশৃঙ্খলা তৈরি করা, অশান্তি তৈরি করা, পুলিশের ওপর অত্যাচার করা, এটা বিজেপি রন্ডে রন্ডে রয়েছে। 13ই সেপ্টেম্বর গত বছর আপনাদের মনে আছে, রাজনৈতিক কর্মসূচির নামে সেখানে দেবজিৎ চ্যাটার্জির মতো এসিপি র্যাঙ্কের অফিসারকে লাঠি দিয়ে, রড দিয়ে মেরে হাড়গোড় রেখে দেওয়া, কালিয়াগঞ্জে পুলিশের থানা ভাঙচুর করা। সুতরাং এরা যখন যেখানে সরকারে আছে সেই জায়গায় তারা তাদের অঙ্গুলি হেলনে সেন্ট্রাল ইনভেস্টিগেটিভ এজেন্সিকে তাদের তলদাসে পরিণত করে যে ব্যবহারটা করে, বিরোধী শাসিত রাজ্যগুলোতেও সমান তালে সেটাই করার চেষ্টা করছে। কিন্তু পুলিশ প্রশাসনকে অনুরোধ করব, কোনো ধরনের আইন হাতে তুলে নিয়ে বিশৃঙ্খলা তৈরি করলে পুলিশ প্রশাসন যেন কঠোরভাবে ব্যবস্থা নেয়। ভোট আসছে, কি অবস্থা জেলাগুলির, কি অবস্থা লোকসভা আসনগুলির, এবার সেজন্য জেলাওয়ারি বৈঠক। আজ যেমন পশ্চিম মেদিনীপুর নিয়ে বৈঠক, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বৈঠক, এবং এই বৈঠকে সাংসদ, বিধায়ক থেকে শুরু করে এই জেলা ভিত্তিক বৈঠকে যারা রয়েছেন, যারা কাজ করবেন, তারা প্রত্যেকেই ভাইস চেয়ারম্যান, পুরসভার চেয়ারম্যান, পঞ্চায়েত সমিতির সভাপতি, সহসভাপতি, জেলা পরিষদের সদস্য সবাই রয়েছেন এই বৈঠক থেকে। এখনো পর্যন্ত বৈঠকের খবর ভিতর থেকে কি পাচ্ছি, আবির প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। আবির, এখনো পর্যন্ত খুব ইম্পর্টেন্ট কি খবর পাচ্ছি আমরা ভিতর থেকে? দেখো, বৈঠক করার মূল উদ্দেশ্য হচ্ছে 2019-এ লোকসভা নির্বাচনে ওই জেলাতে তৃণমূল কংগ্রেসের ফল, লোকসভার ফলভিত্তিক বিশ্লেষণ করে যেটা দেখতে পাওয়া গিয়েছিল, 2021-এ তার অনেকটাই বদল হয় এবং 15টা বিধানসভা আসনের মধ্যে 13টা বিধানসভা আসন তৃণমূল কংগ্রেস জয় ছিনিয়ে নেয়। কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে যে লোকসভা নির্বাচনের আগে সংগঠনের ক্ষেত্রে হালকিকত দেখতে গিয়ে বিভিন্ন জায়গাতে কয়েকজনের মধ্যে দূরত্ব, দ্বন্দ্ব, এই সমস্ত কিছু কাজ করেছে। বর্তমান অবস্থাতে দাঁড়িয়ে পশ্চিম মেদিনীপুর জেলাতে বিজেপি শিবিরের তরফ থেকে লাগাতার প্রচার চালানো হচ্ছে। এক্ষেত্রে তৃণমূল কংগ্রেস কোন ইস্যু নিয়ে প্রচারে যাবে, মানুষের কাছে পৌঁছানোর জন্য কোন কোন বিষয়গুলোকে তারা সেখানে বলবে, সেই বিষয়টা যেমন আজকে তৈরি করে দেওয়া হচ্ছে তাদেরকে। দ্বিতীয়ত হচ্ছে যারা নিজেদের মধ্যে দ্বন্দ্ব করছেন, দলের নির্দেশ মানছেন না, তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারির আগেও দেওয়া হয়েছিল এবং আজকের বৈঠক থেকেও তাদেরকে চূড়ান্ত বার্তা শোনানো হতে পারে, এমনটাই জানা যাচ্ছে। বৈঠকের শুরুতেই এদিনকে যেটা জানা যাচ্ছে যে সুব্রত বক্সী রাজ্য সভাপতি তিনি কথা বলেছেন এবং দলের যে নির্দেশ, দল কোন দিকে যেতে চায়, কোন বিষয়কে নিয়ে তারা এগোতে চায়, সেই সংক্রান্ত বিষয় তিনি মনে করিয়ে দিয়েছেন। বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছেন, বিধায়ক, সাংসদরা তারাও প্রত্যেকে হাজির রয়েছেন। মূল যে ইস্যুর বিষয়, মূল যে জায়গাটি, সেই বিষয়ের ক্ষেত্রে ধারণা যেটা তৈরি করা হয়েছে সেটা হচ্ছে যে এখন থেকে ময়দানে নেমে পড়তে হবে, বসে থাকার কোনো জায়গা নেই। আর দ্বিতীয়ত, একে অপরকে পছন্দ করছি না, একে অপরের সাথে সমস্যা তৈরি করছি, এই বিষয় নিয়ে চললে যে দল করার ব্যবস্থা গ্রহণ করবে, সেই বক্তব্য দিনের বৈঠক থেকে শুনিয়ে দেওয়া হবে। ধন্যবাদ আবির। যখন এই বৈঠক চলছে তখন সেই বৈঠক একদিকে চলুক বৈঠক, আমরা বরং এক নজরে একটু দেখে নিই হিসেব কি বলছে। তৃণমূলের জমি কতটা দখল হয়ে রয়েছে পশ্চিম মেদিনীপুরে। যদি ঘাটাল লোকসভা কেন্দ্রের কথা ভাবি, 2021-এর বিধানসভার ফল অনুযায়ী ঘাটাল লোকসভা কেন্দ্রে বিধানসভার আসন 7টি, যার মধ্যে থেকে 6টি তৃণমূলের, 1টি বিজেপি। মেদিনীপুর লোকসভা কেন্দ্র যদি 2021-এর বিধানসভা ভোটের ফল অনুযায়ী দেখি, তাহলে 7টি বিধানসভা আসন, যার মধ্যে 6টি তৃণমূল কংগ্রেসের, 1টি বিজেপির। অর্থাৎ যে জায়গাটা রয়েছে সেই জায়গাটা ধরে রাখাই সবচেয়ে গুরুত্বপূর্ণ এখন। সেই জায়গাটা ধরে রাখার জন্যই জেলাওয়ারি পশ্চিম মেদিনীপুরে লোকসভা কেন্দ্র ঘাটাল, যেখানে 2021-এর বিধানসভা ভোটের ফলের ভিত্তিতে দেখতে গেলে দেখতে হবে 23,231 ভোটে তৃণমূল এগিয়ে রয়েছে। এবং যদি পশ্চিম মেদিনীপুরের লোকসভা কেন্দ্র ঘাটালের কথা বলি, তারই পাশাপাশি আমরা যদি অন্য কেন্দ্রের কথা বলি, মেদিনীপুর কেন্দ্রে 2021-এর হিসাব অনুযায়ী 93,716 ভোটে এগিয়েছিল বা তৃণমূল এগিয়ে রয়েছে। যদি বিধানসভা ভোটের ফল দেখি,
এরই পাশাপাশি আরও একটি ছবি আপনাদের দেখাতে চাইব। গড়িয়া থেকে যাদবপুর মিছিল, বিজেপির এই মিছিল, যে মিছিলে শুভেন্দু অধিকারী। আচ্ছা, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এখানে সিপিএম কে ছেড়ে দিয়েছে হিন্দু ভোট কাটার জন্য, আমরা ওরা আটকাবো। তৃণমূল এখানে সিপিএম কে ছেড়েছে হিন্দু ভোট কাটার জন্য। উদ্বাস্তুরা দ্বিতীয়বার উদ্বাস্তু হতে চায় না, আর উদ্বাস্তু হব না, মোদিজিকে ছাড়বো না। চল বাকি বক্তব্য। সরাসরি দেখছিলেন সেই ছবি। এই ছিল মিছিলের ছবি। এবার আপনাদের এই খাস কলকাতার একটা স্কুল দেখাই, ঢাকুরিয়ার স্কুল। মুশকিল হচ্ছে এই স্কুলে মাত্র 14 জন ছাত্র ডেকে আনতে হচ্ছে। টিচার ইনচার্জকে দেখাবো আপনাদের। টিচার ইনচার্জ ছাত্র ডেকে আনছেন, বাড়ি বাড়ি গিয়ে ছাত্র ডেকে আনছেন। কথা বলা যাবে? আচ্ছা, এখানে 5 থেকে 10 কোন ক্লাসে পড়ো তুমি? আমি হরেন্দ্র কুশারী বিদ্যাপীঠ আছে না, ওই স্কুলের ম্যাম, হেড ম্যাম বলছি। তুমি কোন ক্লাসে পড়ো বাবু? হ্যাঁ, পড়ে না তো ভর্তি হোক না আমাদের স্কুলে, কোনো পয়সা লাগবে না আমাদের স্কুলে। ভর্তি হলে বরঞ্চ দেখো সরকার থেকে জামা দিচ্ছে, রোজ খাবার, মিড ডে মিল, বইপত্র সরকার থেকে তো সব দিচ্ছে। তারপরে যেটুকুনি দেবে না আমি সেটুকুনি নিজের টাকা দিয়ে দেবো। 6 এ 5 এ 6 আমার বয়সে যেটা ম্যাচ করে সরকার থেকে যে পোর্টাল আছে না আমাদের, সেইটাতেই আমি ভর্তি করবো। দেখুন না, এখন তো সরকার থেকে অনেক সুবিধা দিচ্ছে, শুধু নামটা খাতায় তুলে কত কিছু দেয়। সরকারি স্কুলে পড়াটাই তো লাভ। একটু কথা বলা যাবে? আচ্ছা, এখানে 5 থেকে 10 কোন ক্লাসে পড়ো তুমি? আমি হরেন্দ্র কুশারী বিদ্যাপীঠ আছে না, ওই স্কুলের ম্যাম, হেড ম্যাম বলছি। তুমি কোন ক্লাসে পড়ো বাবু? শুধু এখানেই শেষ নয়, আরেকটা ছবি দেখাই আপনাদের, আরেকটা ছবি দেখাই। দেখুন, বিজ্ঞাপন, পোস্টার মারছেন শিক্ষক, তারা পোস্টার মারছেন। দেখুন, সে পোস্টারের ছবি একবার দেখাবো আপনাদের। দেখুন, টিচার পোস্টার মারছেন যে যদি ছাত্রদের পাওয়া যায়। দেখুন, ক্লাস 5 থেকে 8 পর্যন্ত ভর্তি চলছে। কি কি লাগবে সব লেখা আছে, পরিকাঠামো আছে, অথচ ছাত্র নেই। কেন ছাত্র নেই? সব ব্যবস্থা রয়েছে, এমন অনেক স্কুল রয়েছে যেখানে পরিকাঠামো নেই, যেখানে শিক্ষক নেই পড়ানোর মতো, এখানে সব রয়েছে, তারপরেও ছাত্র নেই। স্টুডেন্টরা কি বলছে? পড়ানো ভালো হয় না। শুনুন স্টুডেন্টদের বক্তব্য। কিছু বছর আগে সব স্টুডেন্ট পড়তো, কি জানি কীভাবে সব স্টুডেন্ট ছেড়ে দিল স্কুল, তাই জন্য আমরা এখন এই 3 জন স্কুলে পড়ি। আর অনেকজনকে এখানটা আনতে চেষ্টা করছি, কেউ আসে না, তারা বলছে আমি অন্য স্কুলে পড়ছি। তাই ভালো হয়, প্রতিটা ক্লাস ভালো হয়। যাই না কেন বন্ধু কম, ভর্তি হতে চায় না কেউ ভর্তি হতে চায় না, কেউ ভর্তি হয়ে কদিন পরে ছেড়ে দেয়। কেন? কম্পিউটার রয়েছে, এত বড় ব্ল্যাকবোর্ড, ক্লাসরুম রয়েছে, ক্লাসরুম পরিষ্কার সাফ সুতরা, এবং লোকেশনের যা দিক থেকে দেখতে গেলেও লোকেশন একদম ঠিকঠাক আছে। তাও মাত্র 14 জন পড়ুয়া। সেই 14 জন পড়ুয়া নিয়ে স্কুল চালাচ্ছেন টিচাররা। আমি গ্রামে চাকরি করে এসেছি, একদম বর্ডারে, সেখানকার ইনফ্রাস্ট্রাকচারের থেকে অনেক বেটার ইনফ্রাস্ট্রাকচার এই জায়গাটা।
কিন্তু সমস্যা যেটা ছিল টিচার পাচ্ছিলাম না, যেহেতু আমরা সব সাবজেক্টে টিচার ছিল না। আর পাশেই 50 মিটারের মধ্যে রয়েছে রামচন্দ্র হাই স্কুল, খুব বড় স্কুল, এবং সেখানে প্রত্যেকটা স্ট্রিমে পড়ানো হয়, যার ফলে আমরা স্টুডেন্ট পাচ্ছিলাম না। আমরা মাধ্যমিক স্কুল, আমাদের যদি এইচএস থাকতো তাহলে হয়তো আমরা আরও কিছু স্টুডেন্ট পেতাম। এখন আমাদের লাইফ সায়েন্স ছাড়া সমস্ত সাবজেক্টেরই টিচার আছে, কিন্তু সমস্যা যেটা হচ্ছে এখন আবার আমাদের কিছু গাফিলতি, আমাদের কিছু নিজেদের ব্যর্থতার জন্য আমরা স্টুডেন্ট হারাচ্ছি। আমার স্কুলে তো কোনো মানে ছাত্র নেই, পোর্টালে আমাদের এখন 13 জন স্টুডেন্ট, তার মধ্যে 4 জন মাধ্যমিক দিচ্ছে আর ধরতে গেলে 9 জন। আমাদের স্কুলে কোনো কারণে হয়তো ভর্তি হয়, কিন্তু কিছু ভর্তি হলো, 2-5 জন ভর্তি হলো, কিন্তু তারপর আর কন্টিনিউ করে না। ইনফ্রাস্ট্রাকচার মোটামুটি আমাদের মানে ঠিক আছে, ঘর ঠর সবই আছে আর কি পড়ানোর মতো। আগে ছিল না আমাদের টিচার, আমি আসার মানে 19 সালে আমি বসার পর, করোনার পর আমি চেষ্টা চরিত্র করে আর কি ব্যবস্থা করেছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মোটামুটি এই পোস্টার দিয়ে আর পুরনো ছাত্রদের বলে বহু দিন ধরেই আমাদের এরকম মানে বছর 8 ধরে সেই মানে খরা চলছে। পোস্টার দেওয়া হচ্ছে, বাড়ি বাড়ি গিয়ে ছাত্র ডাকা হচ্ছে, এবং যারা প্রাক্তন ছাত্র তাদের বলা হচ্ছে যে বাবা যদি পাওয়া যায় কোনো ছাত্র তাদের বলিস আমাদের স্কুলটা তো ভালো, তোমরা তো স্কুল থেকে পড়েছো। কিন্তু এভাবে আর কতদিন? আসল সমস্যা কোথায়? আসল সমস্যা হলো মধ্যবিত্ত ইংরেজি মাধ্যমের দিকে ঝুঁকছে, মানছেন শিক্ষামন্ত্রীও, এবং শিক্ষামন্ত্রী বলছেন যে স্কুলের ব্যাপারে তিনি অবশ্য খোঁজ নেননি, খোঁজ নিয়ে দেখছেন। এরকম বেশ কিছু স্কুলের খবর আমরা সংগ্রহ করেছি। সে স্কুলের ব্যবস্থা খুব শীঘ্র আপনারা জানতেও পারবেন। এই স্কুলটার খবর আমি জানতাম না, আমি খোঁজ নিয়ে দেখছি। স্টুডেন্ট যদি এখন ইংলিশ মিডিয়ামে চলে যায়, সবাই যদি ইংলিশ মিডিয়ামে পড়াবে বলে ঠিক করেন, সেখানে তো আমরা কি করতে পারি? শহর কলকাতা আরও একটি চাঞ্চল্যকর খবর আজ তিলজলায়